পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হচ্ছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারনেট শাটডাউনে জড়িতদের শাস্তির হুঁশিয়ারি নাহিদ ইসলামের। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। শপথের পর দপ্তর পেলেন 2 উপদেষ্টা। এবং দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে কাজে লাগানোর আহ্বান। স্বাগত এশিয়ান প্রাইম নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সরকার পুলিশকে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করেছে। এছাড়া কেউ চাঁদাবাজি করতে এলে তাদের পা ভেঙে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। রাজধানীতে পৃথক স্থানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। বিস্তারিত শফিকুল ইসলামের রিপোর্টে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতায় আহত পুলিশ সদস্যদের দেখতে রোববার কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে যান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম শাখাওয়াত হোসেন। পরে সেখানে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি সহিংসতায় নিহত পুলিশ সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সাথে এই বাহিনীর সকল দাবি মেনে নেওয়া হবে বলে ঘোষণা দেন। এই পুলিশকে ব্যবহার করেছেন লাঠিয়াল বাহিনীর মতো। অত্যন্ত পরিষ্কার ভাষায় বলছি, রাজনীতিবিদরা আমাকে পছন্দ করুন না করুন, আই কুডন্ট কেয়ার লেস। এখন রাজনীতি করা এদেশে অনেক ডিফিকাল্ট হবে। পুলিশকে আপনি আর পুলিশ লাঠিয়াল বাহিনীর মতো পরিচালিত করতে পারবেন না। এই পুলিশ জনগণের পুলিশ। এ সময় দেশে নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হওয়ার পেছনে কিছু গণমাধ্যমেরও দায় ছিল বলে মন্তব্য করেন শাখাওয়াত হোসেন। মিডিয়া আপনারা সত্যি ঘটনাগুলো তুলে ধরেন, আপনারা সত্যি ঘটনা তুলে ধরেন নাই। আপনারা যদি ওই সময় সত্যি ঘটনা তুলে ধরতেন যে কি হচ্ছে, তাহলে আজকে পুলিশের এই অবস্থা হয় না। আপনারা বারবার বলছেন না 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 কিছু হয় না, কিছু হয় না, কিছু না। বিবিসির থেকে আমি দেখতেছি, কিন্তু আমাদের মিডিয়া দেখাতে পারলো না। সেই মন ইউ, সেই মন তার মিডিয়া ওনার। এইভাবে আর মিডিয়া দেওয়া হবে না। ভালো বন্ধ দুইটাই উঠাবেন। পরে সচিবালয়ে সাংবাদিকদের সাথেও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চাঁদাবাজি করলে তাকে প্রতিহত করার নির্দেশ দেন তিনি। বাজার দখল করব, ঘাট দখল করব, এটা দখল করব, চাঁদাবাজি করব, কিছুদিন করেন কিন্তু আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। আই ডোন্ট কেয়ার, ইউ গো টু হেল। তিনি আরও জানান, পুলিশের অনুপস্থিত সদস্যরা যদি আগামী বৃহস্পতিবারের মধ্যে কর্মস্থলে যোগ না দেয়, তাহলে ধরে নেওয়া হবে তারা চাকরিতে ইচ্ছুক নন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। দপ্তর বন্টনের পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে অফিস করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এ সময় তারা কর্মকর্তাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং নিজেদের কর্মপরিকল্পনা জানান। দপ্তরের ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি উপদেষ্টা বলেন, ইন্টারনেট শাটডাউনের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সামি সত্তারের ক্যামেরায় আরও জানাচ্ছেন সাইফুল ইসলাম নয়ন। দপ্তর বন্টনের পর প্রথম কার্যদিবসে অফিসে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা। নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় করেন তারা। এরপর নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরেন গণমাধ্যমের সামনে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা জানান, দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। আন্দোলনের সময় ইন্টারনেট শাটডাউনে জড়িতদের শাস্তির হুঁশিয়ারিও দেন তিনি। কারো মানবাধিকার লঙ্ঘিত না হয় এবং তথ্যের অবাধ প্রবাহ থাকে, যাতে সাংবাদিক সহ শুরু করে সবাই সেই সত্যটি জানতে পারে। তবে আমি আজকে চেষ্টা করব প্রথম দিনই যে গত আন্দোলনে যে ডিজিটাল ক্র্যাকডাউন আমরা বলেছি ইন্টারনেট বন্ধ করে, তার তদন্তের জন্য আজকে আমি ব্যবস্থা নেব যে কেন এই ঘটনাটি ঘটেছিল এবং কারা সেটার সাথে জড়িত ছিল। এদিকে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, সিন্ডিকেট চাঁদাবাজির কারণে নিত্যপণ্যের দাম বেড়ে যায়। সকল সিন্ডিকেট ভাঙতে হবে। ইলিশকে রক্ষাবে যে পণ্য শুধু না, ইলিশ মাছটা একটা বিশেষ মাছ, যেটা একমাত্র বাংলাদেশে, এটা রপ্তানির চাইতে বেশি আমাদের চেষ্টা করতে হবে।
দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায়, এবং সেটার দামটা অহেতুকভাবে বাড়ানো কোনো মতে যুক্তিসঙ্গত না, এবং দেশের মানুষকে না খেয়ে বাইরে পাঠানো আমি কোনো মতে অ্যাপ্রুভ করি না। অস্বচ্ছতা যেখানে আছে সেটা আমরা দূর করব, স্টেক হোল্ডারদেরকে আমরা অংশীদার করব যাতে করে স্বচ্ছতাটা তৈরি হয়, এবং অ্যাকাউন্টেবিলিটিটা আমরা নিশ্চিত করব। সেখানে এটা কি মনিটরিং মেকানিজম আছে আমি এটা বুঝবো, প্রয়োজন হলে আমরা নতুন মনিটরিং মেকানিজম অন্তর্ভুক্ত করব। দেশের সুশাসন ফেরাতে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান উপদেষ্টারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই দিনে বৃহস্পতিবার শপথ নিতে না পারা অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টাকেও শপথ বাক্য পাঠ করানো হয়। তাদের মধ্যে বিধান রঞ্জন রায়কে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং সুপ্রদীপ চাকমাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়ার রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহজাহান। শপথ গ্রহণ করতেছি যে আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। গেল বৃহস্পতিবার বঙ্গভবনের দরবার হলে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 14 উপদেষ্টাগণকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এদিনে দেশের বাহিরে থাকায় শপথ নিতে পারেননি 3 উপদেষ্টা। এবার মাননীয় উপদেষ্টাগণকে গোপনতা শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। রবিবার অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর আগে নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি। 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন তিনি। তবে দেশের বাহিরে থাকায় আজকেও শপথ নিতে পারেননি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ফারুকী আজম। ফলে সব মিলিয়ে এখন পর্যন্ত অন্তর্বর্তী সরকারের আকার প্রধান উপদেষ্টা সহ 16 জনে দাঁড়িয়েছে। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 9 বছর ধরে ভারতে অবস্থানের পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ দেশে ফিরেছেন। রোববার বেলা 2:15টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন সাবেক প্রতিমন্ত্রী। সালাউদ্দিনকে বিমানবন্দরে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাগত জানান। এ সময় তিনি রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে ধরে রাখতে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান। মনোনয়ন রিপোর্ট। 2015 সালের 10 মার্চ রাজধানীর উত্তরা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ। 62 দিন পর ওই বছরের 11 মে ভারতের মেঘালয়ে শিলংয়ে পুলিশ তাকে উদ্ধার করে। এরপর নানান আইনি প্রক্রিয়া মোকাবেলা করে তিনি ভারতের মেঘালয় শিলংয়ে অবস্থান করছিলেন। দীর্ঘ 9 বছর পর রোববার দেশে ফেরেন বর্তমান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। এ সময় বিমানবন্দরে বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। সর্বস্তরের জনগণকে আহ্বান জানাবো, আপনারা ধৈর্য ধরুন, আপনারা শৃঙ্খলা ফিরিয়ে আনুন এবং এই দেশে যে একটি 21শ শতাব্দীর পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে, সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে। এই রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে এই রক্তস্নাত বাংলাদেশকে আমরা প্রকৃত একটি গণতান্ত্রিক এবং আইনের শাসনের রাষ্ট্র বানাতে পেরেছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থান পাওয়ায় এই বিজয়কে অর্থবহ করতে সবাইকে ঐক্যবদ্ধ কাজ করতে হবে। এই দেশ মেরুদণ্ড শির দাঁড়া করে পৃথিবীর সামনে বলতে পারবে আমরা বীরের জাতি, আমরা রক্ত দিতে জানি। এই পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করতে হবে এই জাতিকে কেউ দমিয়ে রাখতে পারবে না। এ সময় বহিঃশক্তি ও অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে দেশকে রক্ষা করার প্রত্যয় ব্যক্ত করেন বিএনপির এই শীর্ষ নেতা। আমরা বহিঃশত্রুর আক্রমণ থেকে এই দেশকে রক্ষা করব। মণ্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
চাকরি স্থায়ীকরণের এক দফা দাবিতে আন্দোলন করছেন আনসার সদস্যরা। রোববার দুপুরে হাইকোর্টের গেটে অবস্থান নিয়ে দাবি না মানলে কর্মবিরতির হুঁশিয়ারি দেন তারা। এ সময় কদম ফোয়ারা এবং মৎস্য ভবন মোড় থেকে হাইকোর্ট অভিমুখের রাস্তা অবরোধ করে রাখা হয়। শাহিন আলমের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন শফিউদ্দিন আহমেদ। চুক্তি নয়, এবার মুক্তি চাই, এই স্লোগানে চাকরি স্থায়ীকরণের দাবিতে হাইকোর্টের গেটে অবস্থান নেন সাধারণ আনসার সদস্যরা। এ সময় চুক্তিভিত্তিক চাকরিতে নানান বৈষম্যের শিকার হওয়ার অভিযোগ তুলেন তারা। আমাদের শুধু একটাই দাবি, আমাদের জাতীয়করণ করা চাই। যতদিন পর্যন্ত আমাদের চাকরি স্থায়ীকরণ না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলেই যাবে। আনসার ব্যাটালিয়ন ও সাধারণ আনসার, এই দুই ভাগে বিভক্ত বাহিনীতে সাধারণ আনসার সদস্যদের ট্রেনিং করানোর পর বসিয়ে রাখা হয়। নিরাপত্তার জন্য যে কোনো প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হলে ওই সদস্যদের সে সমস্ত প্রতিষ্ঠানে পাঠানো হয়। আবার 3 বছর পর পর চাকরি থেকে দিতে হয় ইস্তফা। পুনরায় বাহিনীতে ফিরতে অপেক্ষা করতে হয় 6 থেকে 7 মাস। এই সময়টাতে উপার্জনেরও কোনো উপায় থাকে না, ফলে পরিবার নিয়ে সীমাহীন দুশ্চিন্তায় সময় পার করেন। আবার ব্যাটালিয়ন সদস্যদের সাথে সাধারণ সদস্যদের বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে আন্দোলনকারীদের। আনসার ভাই নানান বৈষম্য শিকার, পিসি, এপিসি, থানা বিচার সব জায়গায় টাকা দিতে হয়। সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে আমরা তুলনামূলক যে কষ্টটা করি, রোদে বৃষ্টিতে ভিজে যে কষ্টটা করি, আমরা কিন্তু সেই কষ্টের ফলাফল আমরা পাই না। এক পর্যায়ে আনসার সদস্যদের কর্মস্থলে ফিরে যাওয়ার আহ্বান জানাতে উপস্থিত হন অতিরিক্ত মহাপরিচালক। আমি অনুরোধ করবো নাসি সহ অন্যান্য যারা আছো আমাদের সাথে চলো, আমরা গিয়ে একসাথে বসে আমরা একটা সিদ্ধান্ত নেব। বাট এখন জনদুর্ভোগ হচ্ছে, গাড়ি চলাচল বন্ধ রেখেছো, রাস্তাটা আমরা ছেড়ে দিব, স্বাভাবিক যান চলছে, আমরা জনদুর্ভোগ করবো না। ঊর্ধ্বতন কর্মকর্তার সামনে তাদের দাবি আবারও তুলে ধরেন সমন্বয়ক। আমরা স্বাধীনতার পর থেকে নিপীড়িত স্যার। আমি 21 সালে এয়ারপোর্টে জয়েন করি, ঢাকা উত্তর জয়েন করে আমার আর 1 মাস 3 দিন চাকরি আছে স্যার। 1 মাস পরে আমার গিয়ে হয় রিক্সা চালাইতে হবে, নয় পরের বাড়িতে কাজ করতে হবে। তবে এডিজির আহ্বানে সাড়া দেননি আন্দোলনরত সদস্যরা। এক পর্যায়ে আনসার মহাপরিচালক উপস্থিত হন, আশ্বাস দেন আলোচনার মাধ্যমে দ্রুত সমাধান করা হবে সমস্যার। সেই সাথে স্থায়ীকরণের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন মন্ত্রণালয়ে। তো আমি তো অংশ তোমাদের, আমি কি বাইরের কেউ? আমি তোমাদের জন্য দাবি করব, মন্ত্রণালয়কে বোঝানোর চেষ্টা করব যে আমার এই সৈনিকদের এই দাবি ওরা চাচ্ছে, আমি তোমাদের পক্ষে থাকি কিনা সেটা তোমরা দেখো। বিভিন্ন বাহিনীর সঙ্গে অঙ্গীভূত হয়ে আইন শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। ট্রাফিক নিয়ন্ত্রণ থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব পালন সহ দুর্যোগ দুর্ঘটনা মোকাবেলায়ও অগ্রণী ভূমিকা রাখা বাহিনীর সদস্যরা স্থায়ীকরণের এই দাবি জানিয়ে আসছিলেন বহুদিন ধরে। আমরা অনেক কষ্টের অর্জিত স্মার্ট কার্ড, আমাদের এই 60,000 আনসারকে, অঙ্গীভূত আনসারকে স্থায়ী করা হোক। শফিউদ্দিন আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতার গৌরবকে কলঙ্কিত করার ষড়যন্ত্র ইতিমধ্যে আবার শুরু হয়েছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম নীরব এবং ঢাকা উত্তরের মেয়র প্রার্থী তাবিত আউয়াল। বিকেলে রাজধানীর শেরেবাংলা নগর এবং কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা সহ বেশ কিছু মন্দির পরিদর্শন শেষে এসব কথা বলেন তারা। এ সময় তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিরাপত্তা দেবে বিএনপির নেতাকর্মীরা। ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর উপর করা বন্ধ এবং যারা বাংলাদেশের সীমানায় বসবাসরত প্রত্যেককে নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি কাজ করছে বলেও জানান তারা। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমরা আশা করি আমাদের এখানে হবে না। 73 থেকে মন্দির আদৌ একটা ডিল পড়ে নেই, আশা করি পড়বে না। কোনোভাবে আমাদের সংখ্যালঘু ধর্মতে, বিশেষ করে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিশ্চান হোক বা কত বিশ্বাসও করে না, যদি ওনারা বাংলাদেশি নাগরিক হয়ে থাকে, বাংলাদেশের টেরিটরির ভিতরে বাস করে, আমরা সবাই নিরাপদে বাস করব, এক আরেকজনকে আমরা সহযোগিতা করব। আমরা সারা বাংলাদেশে, বিশেষ করে ঢাকা শহরে আমরা হিন্দু সম্প্রদায়ের সেই ভাইদেরকে রক্ষা করার জন্য, মন্দিরগুলো রক্ষা করার জন্য আমরা জনগণকে সাথে নিয়ে কাজ করছি। রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে মর্যাদা দেওয়া সহ 11 দফা দাবিতে সকালে চট্টগ্রাম রেল স্টেশনে সংবাদ সম্মেলন করেছে রেলওয়ে পূর্বাঞ্চলে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে। রেলওয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণ সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে বাহিনীটির পূর্বাঞ্চলের ঢাকার কমান্ড্যান্ট শহীদ ইসলামের অপসারণ দাবি করেন। তার বিরুদ্ধে দুর্নীতির বিষয়ে দুদকে মামলা চলমান রয়েছে। শেষ করব এশিয়ান প্রাইম নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার।
পুলিশকে লাঠিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। ইন্টারনেট শাটডাউনে জড়িতদের শাস্তির হুঁশিয়ারি নাহিদ ইসলামের। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন সৈয়দ রেফাত আহমেদ। শপথের পর দপ্তর পেলেন 2 উপদেষ্টা। এবং দীর্ঘ 9 বছর পর ভারত থেকে দেশে ফিরলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। রক্তের বিনিময়ে অর্জিত বিজয়কে কাজে লাগানোর আহ্বান। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।